হাই বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, তোমরা যারা রেলের এনটিপিসি বা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই স্পেশাল সেশন। এখানে আমরা রেলের বিগত বছরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং তার ফলে আগামী পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তাহলে চলো শুরু করা যাক। আজ আমরা শুরু করছি 2013 সালের দিল্লির গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নগুলি। ঠিক আছে, প্রথম প্রশ্নে আসি। কোন বাদ্যযন্ত্রটিকে মুখে ফুঁ দিয়ে বাজাতে হয় না? বলো। দেখো, এখানে আমরা সবাই জানি ব্যঞ্জো এমন একটি বাদ্যযন্ত্র যেটি হাতের আঙুল দিয়ে বাজাতে হয়। তাহলে এখানে উত্তর হবে ব্যঞ্জো। ঠিক আছে, এই উত্তরগুলো আমি পিডিএফ আকারে তোমাদের প্রোভাইড করে দেবো। নিচের দেওয়া কোন উৎসবটি মার্চ এপ্রিল মাসে পালিত হয় না? বলো। কোন উৎসবটি হয় না? দুর্গাপুজো। আমরা সবাই জানি দুর্গাপুজো কখন হয়? অক্টোবর নভেম্বর মাসে হয়। তাহলে উত্তর হবে দুর্গাপুজো। ঠিক আছে, পরেরটায় আসি। নিম্নলিখিত কোনটি একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী? কোনটা হবে বলো? উত্তর হবে কুচিপুড়ি। ঠিক আছে, কুচিপুড়ি। দেখো বাকিগুলি কি আছে, বাকিগুলি সব ফল্ক ডান্স। ঠিক আছে, আর এটাই একমাত্র ক্লাসিক্যাল। তারপর তারপর আসি। নিম্নলিখিত কোনজন শাস্ত্রীয় গায়ক নন? ওটা জানা থাকলে কি হবে, উত্তরটা বলো। দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খান যিনি আছেন, তিনি কি করেন? সানাই বাজান। তিনি ভারতরত্ন প্রাপক একজন সানাই বাদক। ঠিক আছে, তাহলে উত্তর হবে কি? ওস্তাদ বিসমিল্লাহ খান। ঠিক আছে, নিম্নলিখিত যে পার্শ্ব বা নেপথ্য গায়িকা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি হলেন? দেখো, চারজনের মধ্যে নাম জানা থাকলে ভাবো কি উত্তর হতে পারে। ভারতরত্ন পুরস্কার এর মধ্যে কে পেতে পারেন? লতা মঙ্গেশকর। ঠিক আছে, এনাকে মেলোডি কুইন নামেও জানা হয়। মেলোডি কুইন। ঠিক আছে, যদি তোমাকে জিজ্ঞেস করে যে মেলোডি কুইনকে, লতা মঙ্গেশকর। ইনি 2001 সালে এই পুরস্কার পেয়েছেন। নিচে দেওয়া কোন ক্রীড়াবিদ অলিম্পিকের রৌপ্য পদক জিতেছেন? এটা প্রথম হবে, কোন ক্রীড়াবিদ অলিম্পিকের রৌপ্য পদক জিতেছেন? এটা হচ্ছে সুশীল কুমার। সুশীল কুমার, ইনি প্রথম অলিম্পিকে রৌপ্য পদক জিতেছেন। ঠিক আছে, তিনি একজন কুস্তিগির আছেন এবং ইনি অলিম্পিকে রৌপ্য পদক জিতে নিয়ে আসছেন ভারতকে। পরেরটায় আসি। ভারতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা রয়েছে। দেখো, ভারতের রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা রয়েছে কোন ক্ষেত্রে? পড়ে দেখো অপশনগুলো। দেখো, এই কোশ্চেনগুলো দেখলে তোমরা এবার কিরকম প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে একটা ধারণা পাবে, অর্থাৎ রেলে কিরকম প্রশ্ন আসে এরকম সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হবে তোমাদের। দেখো, ভারতের রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন তিন রকমভাবে। স্পেশাল পাওয়ার প্রয়োগ করতে পারেন ত্রিশঙ্কু লোকসভার ক্ষেত্রে, হয়তো ত্রিশঙ্কু হয়ে গেছেন। ঠিক আছে, তখন প্রধানমন্ত্রী নিয়োগের সময় প্রয়োগ করতে পারেন। যখন পকেট ভেটো প্রয়োগ করেন তখন প্রয়োগ করতে পারেন। আর একটা বিল ধরো সংসদে প্রয়োগ হয়ে গেছে, পাস হয়ে গেছে, সেই বিলটা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশনটা আছে আমার? বলো। প্রধানমন্ত্রীকে নিযুক্ত করার ক্ষেত্রে কখন? যদি ত্রিশঙ্কু হয়ে যায় তখন। ঠিক আছে, পরেরটায় আসি। যে লিপিতে সিন্ধু সভ্যতার ইতিহাস লিপিবদ্ধ তা হলো? কোন লিপিতে? বলো। দেখো,
সিলমোহর আর নানা নিদর্শন পাওয়া সত্ত্বেও সিন্ধু সভ্যতার লিপি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 70 বছর ধরে পণ্ডিতেরা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এখনো এগুলিকে ঠিকঠাকভাবে পড়া সম্ভব হয়নি। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে? 2, এখনো পড়া সম্ভব হয়নি। বোঝা গেল? নেক্সট প্রশ্নে আসি। নিম্নলিখিত কোন সাহিত্যকর্মটি কৃষ্ণদেবরায়ের সৃষ্টি? দেখো, এই প্রসঙ্গে বলে রাখি, কৃষ্ণদেবরায় অমুক্তা মাল্যদা, এই যে অনুকেট মাল্যদা আছে, এটা অমুক্তা মাল্যদা হবে। ঠিক আছে, এটি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত একটি হার। তেলেগু ভাষায় লেখা এই গ্রন্থটি মহালক্ষ্মী দেবীকে নিয়ে লেখা হয়েছে। পণ্ডাল বা দেবী মহালক্ষ্মী দেবীর বিচ্ছেদের যন্ত্রণার কথা লেখা আছে। ঠিক আছে, কৃষ্ণদেবরায়ের সৃষ্টি কোনটা? অনুকেট মাল্যদা। এটা হবে অমুক্ত মাল্যদা। এই যে 3 নম্বর অপশানটা আছে, অমুক্ত মাল্যদা করে নেবে। ঠিক আছে, অমুক্ত মাল্যদা। এরপর দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এসএসসি পরীক্ষাতে 2-1বার এসছে। সত্যাগ্রহের প্রধান 3টি ধরন হলো। 3টে ধরন সত্যাগ্রহের, বলো। গান্ধীজির নেতৃত্বে হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি অংশ হলো সত্যাগ্রহ। কি উত্তর হবে বলো? দেখো, অসহযোগ, আইন অমান্য ও বয়কট, এই 3টে। ঠিক আছে, এটি হলো সত্যাগ্রহের প্রধান 3টি ধরন। বোঝা গেছে? পরেরটায় আসি। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রশ্ন সম্বন্ধে ডাউট থাকলে কমেন্ট বক্সে টাইপ করে জানাবে। আমরা প্রথমে 10 থেকে 15টা বাংলায় করব, তারপরে 10টা ইংরেজিতে করব, 10টা সেট, তারপরে আবার বাংলায় 10টা সেট করব, এরকম করে এগোবো। ঠিক আছে, তোমরা কীরকমভাবে চাইছো সেটা তোমরা নিচে কমেন্ট বক্সে টাইপ করে জানাতে পারো। সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে আর্থিক অবস্থা জারি করতে পারেন? বলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পলিটিক্স। ঠিক আছে, কোন ধারা অনুযায়ী? ধারা 360। ঠিক আছে, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশের আর্থিক জরুরি অবস্থা মানে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারেন? এটা এসএসসি পরীক্ষাতেও এসছে বারবার। 360, এবং জারি করার 2 মাসের মধ্যে সংসদে অনুমোদন পাস করাতে লাগবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মার্ক করে রাখবে কোশ্চেনটা। পরেরটায় আসি। নিচের দেওয়া কোন বিষয়গুলি আমাদের সংবিধানের যৌথ সূচির অন্তর্ভুক্ত নয়? বলো। তো যৌথ সূচি মানে কি বুঝি? 3 রকম লিস্ট থাকে, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট আর সেন্ট্রাল লিস্ট। ঠিক আছে, স্টেট লিস্ট মানে হচ্ছে রাজ্যের ক্ষমতার মধ্যে পড়ে, সেন্ট্রাল লিস্ট মানে সেন্ট্রালের ক্ষমতার মধ্যে পড়ে, কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে দুজনারই ক্ষমতা আছে আইন বলবৎ করে। তাহলে কনকারেন্ট লিস্টের মধ্যে কোনটা পড়ে না বলছে? দেখো, বন্যপ্রাণী ও পক্ষীদের সংরক্ষণ, এটা কি? এটা দুজনাই করে থাকে, সেন্ট্রালও করে থাকে, স্টেটও করে থাকে। বনভূমি, ট্রেড ইউনিয়ন, 3টেতেই দুজনাই করে থাকে। একমাত্র স্টক এক্সচেঞ্জ ও ফিউচার মার্কেট আমরা জানি কে কন্ট্রোল করে, না কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রের মধ্যে পড়ে। ঠিক আছে, স্টক এক্সচেঞ্জ ও ফিউচার মার্কেট একটু কমন সেন্স লাগালেই বুঝতে পারবে, যদি না জানাও থাকে, যে স্টক এক্সচেঞ্জ ফিউচার মার্কেট কে কন্ট্রোল করবে? টাকাটা কেন্দ্র করবে, এখানে তো রাজ্যের কোনো হাত থাকতে পারে না। ঠিক আছে, গ্র্যান্ড ক্যানিয়ন, এটা দেখো আমরা ভূগোলে পড়েছিলাম। গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর ওপর রয়েছে? কলোরাডো নদীর ওপর একটি আমেরিকার অ্যারিজোনা রাজ্যে আদিম অধিবাসীদের মানে থাকার জায়গা গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, এই অঞ্চলে আমেরিকার আদিম অধিবাসীরা বসবাস করে থাকে। কোথায়? তো কি উত্তর হবে? না কলোরাডো। এটা হচ্ছে আমাজন নদীর ওপর
সরি, মানে কলোরাডো নদীর ওপর আমেরিকার অ্যারিজোনা রাজ্যে এটি অবস্থিত রয়েছে। ঠিক আছে। পরেরটায় আসি। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল তখন ভারতের মুঘল শাসক ছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব খুব ইম্পর্টেন্ট। এটা সিজিএলও দু একবার এসছে। বলো কে ছিলেন? ঔরঙ্গজেব আর আকবর, এদের দুজনের মধ্যে কনফিউশন হওয়ার কথা। কে হতে পারে বলো? বলো দেখি এটা কে বলতে পারে। তো এটি 16শ শতাব্দীতে স্থাপিত হয়। তখন আকবর ছিলেন ভারতের মুঘল শাসক। আকবর ছিলেন ভারতের মুঘল শাসক। ঠিক আছে। আকবরের সময়কাল কত? 1556 থেকে কত অব্দি বলো? 1605 অব্দি। ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, বারবার এসে পরীক্ষা স্টার মার্ক করে রাখবে সত্তর প্রশ্নটা। তারপরে আসি, নিম্নে দেওয়া কোন ঘটনাটি লর্ড কার্জন ভাইসরয় থাকার সময় ঘটেনি? বলো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, একটু একটু যদি ইতিহাস পড়া থাকে তাহলেই বলতে পারবে এটি। দেখো, পুরাতত্ত্ব বিভাগের স্থাপনা, দ্বিতীয় দিল্লি দরবার, জাতীয় কংগ্রেসের গঠন আর বঙ্গভঙ্গ। তার মধ্যে জাতীয় কংগ্রেসের গঠন কখন হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে, তাই তো? জাতীয় কংগ্রেসের গঠন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। কে করেছিল? কে করেছিল না লর্ড ডাফরিন, তখন ভাইসরয় ছিল। অ্যালান অক্টেভিয়ান হিউম তার অনুমতি নিয়েই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ডেকেছিলেন। কোথায় ডেকেছিলেন এটা তোমরা কমেন্ট বক্সে টাইপ করে জানাবে, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে। তাহলে কোন ঘটনাটি লর্ড কার্জন ভাইসরয় থাকার সময় ঘটেনি? ভারতের জাতীয় কংগ্রেসের গঠন। ঠিক আছে। পরেরটায় আসি, নিম্নলিখিত কোন ব্যক্তি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ফ্রান্সের রিজিয়ন অফ টেরারের সময়? ঠিক আছে। দেখো, রিজিয়ন অফ টেরার সম্বন্ধে তোমাদের একটু বলে রাখি। 1793 সাল থেকে 94 সালের মধ্যে এটি হয়েছিল। এই সময় সৃষ্টি হয়েছিল বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে। মূলে কারা ছিলেন? জিরোডিন আর জ্যাকোবিন নামে পরিচিত ছিলেন। এরা মূলত বিপ্লবের শত্রু আখ্যা দিয়ে বহু সংখ্যক মানুষকে হত্যা করিয়েছিলেন। রবেসপেরি, এই যে 3 নম্বর অপশানে আছে রবেসপেরি, ইনি কে ছিলেন না? ইনি একজন ফরাসি আইনজীবী ও রাজনৈতিক। এ সময়ের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। এই কাল শেষ হয়েছিল কি? রিজিয়ন অফ টেরার কখন শেষ হচ্ছে না? তাকে গ্রেপ্তার করে এবং কয়েক মাস পর 1794 সালে তাকে হত্যা করার পর এই রেইন অফ টেরার শেষ হচ্ছে। ঠিক আছে। তাহলে মনে রাখবে কি কোন ব্যক্তি ছিলেন? রবসপেরি। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত? সর্বোচ্চ জলপ্রপাত কি ভারতের? কুঞ্চিকাল জলপ্রপাত হলো কুঞ্চিকাল। কুঞ্চিকাল জলপ্রপাত হলো কুঞ্চিকাল, KUNCHIKAL, কুঞ্চিকাল জলপ্রপাত। কুঞ্চিকাল জলপ্রপাত হচ্ছে কি? কুঞ্চিকাল জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় উচ্চতম। এটি কোথায় অবস্থিত? এটি কর্ণাটক রাজ্যের শিমোগা জেলার আগুম্বের কাছে অবস্থিত। তাহলে অপশন কি হবে? কর্ণাটক। ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম কি জলপ্রপাত বললাম? কুঞ্চিকাল, KUNCHIKAL, কুঞ্চিকাল জলপ্রপাত। ঠিক আছে। পরের প্রশ্ন আসি, যে মাটিতে বৃষ্টির কারণে সহজেই
শ্যাওলা জমার প্রবণতা দেখা যায় তাকে কি মৃত্তিকা কি মৃত্তিকা বলা হয়? বলো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লিচিং, দেখো লিচিং এর অর্থ কি? যে জলে দ্রাব্য এমন উদ্ভিদের ক্ষয়প্রাপ্তি বৃষ্টি বা সেচের কারণে। ঠিক আছে। তো ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট মানে হচ্ছে কি ইট, এই মৃত্তিকা কি করে তৈরি হয় না উচ্চ তাপমাত্রা ও অধিক বৃষ্টিপাতের কারণে, যার ফলে কি কি হচ্ছে না ক্রমান্বয়ে শুষ্ক ও ভিজে মরশুম আসে। এর ফলে শ্যাওলা উৎপন্ন হয় এবং মাটি অপেক্ষাকৃত কম উর্বর হয়। তাহলে উত্তর কি হবে? ল্যাটেরাইট। যে মাটিতে বৃষ্টির কারণে সহজেই শ্যাওলা জমার প্রবণতা দেখা যায় তাকে কি বলা হয়? ল্যাটেরাইট। ঠিক আছে। পরের প্রশ্নে আসি। মরুভূমিতে মাশরুম রক এর গঠনের এক উদাহরণ হলো কি? বলো। বলো দেখি। দেখো, মাশরুম রক কি করে তৈরি হয় তোমাকে প্রথমে জানতে হবে, বা এটা কি। দেখো, যে প্রস্তরগুলি তলদেশ বিস্তৃত ও উপরিভাগ শুরু হয় এবং দেখতে অনেকটা ছাতার মতন লাগে তাদেরকে মাশরুম রক্স বা পেডেস্টাল রক্স বলা হয়। এই প্রস্তরগুলি তৈরি হয় হাওয়ার গতির কারণে। তাহলে উত্তর কি হবে? অ্যাব্রাস। 3 নম্বরটা উত্তর হবে। ঠিক আছে। ইরোশন মানে ক্ষয়। ঠিক আছে। অ্যাব্রাশনের জন্য মাশরুম রক তৈরি হয়। এর পরেরটায় আসি। হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্স হচ্ছে উদ্ভিদের পরিচর্যা করার এক পদ্ধতি একটি বিশেষ জিনিস ব্যবহার না করে। দেখো, এটা খুব পরীক্ষায় আসছে এখন, এবং এখন এই পদ্ধতিটার খুব ইমপ্লিমেন্টও হচ্ছে। হাইড্রোপনিক্স কি পদ্ধতি না উদ্ভিদের সবই থাকবে। দেখো, সালোক সংশ্লেষ করতে উদ্ভিদের কি কি লাগে? সূর্যালোক লাগে, খনিজ লবণ লাগে, জল লাগে, আর কি লাগে? কার্বন ডাইঅক্সাইড লাগে। তাই তো। কার্বন ডাইঅক্সাইড দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, আর কি দেওয়া হচ্ছে? ক্লোরোফিল তো লাগেই, ক্লোরোফিল তো উদ্ভিদের মধ্যেই আছে। আর কি জলের মধ্যে খনিজ লবণটাই মিশিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে। তাহলে কি লাগছে না? একটু বুদ্ধি করে বলো। মাটি লাগছে না। বোঝা গেল? মাটিটা কিসের জন্য লাগে? মাটির মধ্যে যে খনিজ লবণ থাকে আর জল থাকে, তার জন্য আমরা বলি যে মাটিতে কাজটা হচ্ছে। কিন্তু যদি জল আর খনিজ লবণটা তাদের আলাদাভাবে প্রোভাইড করে দেওয়া যায়, তাহলে মাটি ছাড়াও চাষ সম্ভব। ঠিক আছে। ওটাকেই বলে হাইড্রোপনিক্স। পরেরটায় আসি। অসবুজ হিটোট্রফিক উদ্ভিদ যে উদ্ভিদ সাম্রাজ্যের অন্তর্গত তাকে কি বলা হয়? বলো, বলো কি বলা হয়। দেখো, পশু ও অসবুজ উদ্ভিদেরা খাদ্য উৎপাদন করতে পারে কি? পারে না। তারা কি করে? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। হ্যাঁ কি না? এই ধরনের পুষ্টিকেই বলে হেটেরোট্রফিক নিউট্রিশন। হেটেরোট্রফিক নিউট্রিশন। ঠিক আছে। তো ফাঙ্গি কি? ফাঙ্গি হচ্ছে নন ক্লোরোফাইলস, মানে তাদের ক্লোরোফিল নেই। তাহলে কি করতে হয় তাদের পুষ্টির জন্য? উদ্ভিদের ওপর মানে ইয়ে করতে হয়, নির্ভর করতে হয়। ঠিক আছে। কিন্তু তাদের উদ্ভিদে শ্রেণীভুক্ত করা হয়েছে কেন? কিছু কিছু বৈশিষ্ট্য উদ্ভিদের সঙ্গে মিলছে তাই। তাহলে কোন উদ্ভিদ হবে? ফাঙ্গি। ঠিক আছে। মনে থাকবে। পরেরটা আছে। মনুষ্য শরীরের কোন গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে? দেখো, পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। হ্যাঁ কি না? বেশিরভাগ গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি। আর পিটুইটারি গ্রন্থিকে কে নিয়ন্ত্রণ করছে? বলো। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, সোজা আছে। হাইপোথ্যালামাস। ঠিক আছে। একে কি বলা হয়? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড।
মনে রাখবে, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। আর একে তার পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করার জন্য একে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, পরেরটায় আসি। পুরনো এবং অকেজো হয়ে যাওয়া লোহিত রক্তকণিকা যেভাবে বিনষ্ট হয়, বলো। আচ্ছা, লোহিত রক্তকণিকা কী করে তৈরি হয়? লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়? অস্থি মজ্জা থেকে, হাড়ের রেড বোন থেকে, বোন ম্যারো, মানে অস্থি মজ্জা যেখানে সেখান থেকে তৈরি হচ্ছে। 120 দিন হচ্ছে এদের আয়ু। বিনষ্ট হচ্ছে কোথায়? স্প্লিন, প্লিহা যেটা। ঠিক আছে, স্প্লিনে বিনষ্ট হচ্ছে। ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপর সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্টস অন্য যে নামে ডাকা হয়। ঠিক আছে, এটাকে কি কি নামে ডাকা হয় বলো? এগুলোকে বলা হয়, দেখো, সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট কোনগুলো? এটা ধরো নিরক্ষরেখা 0 ডিগ্রি, 25 থেকে 35 ডিগ্রি নর্থ এবং সাউথ। 25 থেকে 35 ডিগ্রি নর্থ এবং সাউথে এই অংশটাকে বলা হয় কি না? সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট। কেন বলা হয়? কেন কি এখানে আবহাওয়ায় সাধারণত কোনো বড় ধরনের রদবদল দেখা যায় না, তার জন্য বলা হয়। তো এই জায়গাটিকে কী নামে ডাকা হয়? হর্স ল্যাটিটিউড। ঠিক আছে, মনে থাকবে। আজকে শেষ প্রশ্নে আসি। স্বপরাগ মিলনের ফলে যা হয়, দেখো, স্বপরাগ মিলন থেকে কি হয়? ইনব্রিডিং ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। কি হয় তার জন্য? যেসব ফুল স্বপরাগ মিলনে সক্ষম তাদের জন্য বিল্ট ইন মেকানিজম দেখা যাচ্ছে। তাহলে এর উত্তর কি হবে? ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং ডিপ্রেশন। ঠিক আছে, স্বপরাগ মিলন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। পরেরটা আমরা কি করব? পরের 25টি প্রশ্ন নিয়ে আসবো পরের সেশনে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।